22 জন সাংসদ, প্রায় 40 থেকে 45 জন বিধায়ক, তারা তৃণমূল ছাড়তে চাইছেন, বিজেপির শরণে আসতে চাইছেন। আগামী দিনে তৃণমূল ভেঙে একটা আলাদা দল হবে। বৌমা কত কেজি সোনা ওখানে রেখেছেন জানি না, কিন্তু বেচারা অভিষেকের তো আর বাড়িটা তো অক্ষত থাকবে না। ও রাস্তায় ঘুমাবে, না পিসির বাড়িতে ঘুমাবে, না মেঝেতে ঘুমাবে, নাকি অভিষেক হার্ডওয়্যার বলে ওর একটা দোকান আছে ওর বাবার, অভিষেক হার্ডওয়্যারেও ঘুমোতে পারে। ভালো হবে, ওখানে এসি টেসি লাগিয়ে ভালো হবে। এবার দেখুন, বিজেপি তো প্রার্থী খুঁজে দেবে না। সব থেকে ভালো হয় ওখানে একজন অষ্টমী গিরি আছেন, জনপ্রিয় ওখানকার ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার, ওনাকে প্রার্থী করতে পারে, ও কিন্তু রাজি হয়ে যেতে পারে। প্রার্থীর অভাব হতে দেবো না আমরা তৃণমূল কংগ্রেসের। ওনার কালীঘাটের ব্যায়াম সমিতি চালাবার মতন ওনার ক্যাপাসিটি নেই। উনি রাজ্য প্রশাসনের মাথায় বসে গেছিলেন। উনি রঞ্জিত পাচানন্দা, তাকে বলতেন এই পচা, মনে হতে যেন ওনার বাড়ির চাকর। আমার আইডিয়া ছিল, আমি যদি ক্রীড়ামন্ত্রীর জায়গায় হতাম বা মুখ্যমন্ত্রীর যদি জায়গায় আমি থাকতাম, যদিই থাকতাম, আমার সে যোগ্যতা নেই, তারপরেও বলছি, হয় না স্বপ্নে দেখা মতন ব্যাপার, যদি আমি হতাম, সত্যি বিশ্বাস করেন মূর্তিগুলোকে ভাঙতাম না, তবে ওই জায়গাটাতে রাখতাম না। আমি মূর্তিগুলোকে তুলে না একটা বিরাট বড় মিউজিয়াম করতাম। হ্যাঁ, পাগলির মিউজিয়াম বলে, হ্যাঁ, বা ধরুন খ্যাপার মিউজিয়াম, এই ধরনের একটা নাম দিতাম। তবে আপনার মতে কি মনে হয় আগামী বেশ কয়েক মাসের মধ্যে বাংলাতে রাজনৈতিক দিক থেকে খুব বিস্ফোরক কি কিছু হতে চলেছে? প্রবাদে আছে, শেষ হইয়াও হইল না শেষ। আর ঠিক এমনই অবস্থা বর্তমানে বাংলায়। কেন এই কথা? বাংলাতে পদ্ম ফুল ফুটেছে, কিন্তু অপারেশন পদ্ম এখনো পর্যন্ত জারি। কি এই অপারেশন পদ্ম? সেই সম্পর্কেই আলোচনা করব। এছাড়াও আরও বিভিন্ন প্রেক্ষিত নিয়ে আজকে আলোচনা তো থাকছেই। সঙ্গে আরও একবার পেয়ে গিয়েছি বিশিষ্ট সাংবাদিক শ্রী পঙ্কজ বিশ্বাসকে। দাদা, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। পদ্ম ফুল বাংলাতে ফুটলো, কিন্তু অপারেশন পদ্ম চালু। কাকুলি ঘোষ দস্তিদারের মতন এককালীন তৃণমূলের একদম ফ্রন্ট ফেস বলা যেতেই পারে, তিনি নাকি পদ্ম শিবিরে। এটা কি সত্যি? খানিকটা তো সত্যি বলেই আপাতত ধারণা করছি, কারণ যতক্ষণ না দল বদল কিংবা নতুন দল তৈরি হচ্ছে ততক্ষণ এটা মানে পুরোপুরিভাবে তো বলা যাচ্ছে না। কিন্তু শুধু এখানেই নয়, আমার কাছে যা খবর আছে, 22 জন সাংসদ, প্রায় 40 থেকে 45 জন বিধায়ক, তারা তৃণমূল ছাড়তে চাইছেন, বিজেপির শরণে আসতে চাইছেন, দরবার করেছেন, দিল্লি দরবারে দরবার করেছেন। কারণ পশ্চিমবঙ্গের দরবারে দরবার করে অনেক ক্ষেত্রে সুবিধা নাও পাওয়া যেতে পারে, এটা তাদের ধারণা আর কি। তো হয়েছেটা কি, এখন অবধি কাউকে একেবারে হ্যাঁ বা নায় উত্তর বেশিরভাগ লোকেরাই পাননি। কিন্তু অনেকে তো রাজনীতির পালস বোঝেন, তো তারা দরবার করছেন। তার মধ্যে যেটা আমরা দেখতে পেলাম এখন অবধি মিডিয়াতে, সেটা হচ্ছে যে কাকলি ঘোষ দস্তিদার, তিনি যে বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। এগুলো দেখুন, আমরা সবাই বুঝতে পারি রাজনীতিতে এগুলো হচ্ছে একটা সিগন্যাল। কুণাল ঘোষও দেখলাম যে সভাপতির পদ ছেড়ে দিয়েছেন মোহনবাগানে, যদিও এটা একটা অন্য বিষয়। এটার সাথে আবার বিজেপির কেউ মিলিয়ে নেবেন না। মানে যতক্ষণ আমরা আছি, আমরা চাইবো না কুণালের মতন ব্যক্তিত্ব বিজেপিতে অন্তত আসুক। বিজেপিও সবাইকে নিতে আগ্রহী নয়, আমি স্পষ্টভাবে বলছি। আজকে আপনি দেখলেন যে সাংগঠনিক যে বৈঠক হলো, প্রশাসনিক যে বৈঠক হলো, সেই প্রশাসনিক বৈঠকে 6 জন বিধায়ক ওখানে উপস্থিত ছিলেন, কাকলি ঘোষ দস্তিদার সাংসদ বাদ দিয়েও। আমি যা শুনতে পেয়েছি 2 জন সাংসদ ছিলেন, তার মধ্যে একজন কাকলি ঘোষ দস্তিদার, এবং 6 জন বিধায়ক। নাম আমি সকলের মুখস্থ নেই, কিন্তু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে দেগঙ্গার বিধায়ক ছিলেন, বসিরহাট দক্ষিণের বিধায়ক ছিলেন, ওই অঞ্চলের, মানে বসিরহাট এই অঞ্চলে অনেকে ছিলেন আর কি। মোট 6 জন বিধায়ক। ভেবে দেখুন, কখনো আজ থেকে 10 দিন আগেও আমরা এরকম ভাবতে পারতাম যে বিজেপির কোনো সভা হবে, প্রশাসনিক বৈঠক হবে, সেখানে তৃণমূল যাবে? মানে হঠাৎ করে সৌজন্য। এই সৌজন্যটা হঠাৎ করে সৌজন্য নয়, এটা হচ্ছে বাঁচার রাস্তা, আর কিচ্ছু না। একদম স্পষ্টভাবে বলছি, এটা হচ্ছে বাঁচার রাস্তা। তৃণমূলে থাকলে মানুষ গায়ে থুতু দেবে, বাড়িতে টমেটো থাকলে বা ডিম থাকলে পচে গেলে ওটা গায়ের দিকে ছুঁড়ে মারবে, কালি ছেটাবে, থুতু দেবে। এর জন্য তারা এখন তৃণমূলটা ছাড়তে চাইছেন। ছেড়ে দে মা, কেঁদে বাঁচির মতন অবস্থা তৃণমূলের নেতা নেত্রীদের। তো যেটা মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে যে সবাইকে তো বিজেপি নিতে পারবে না, কারণ অনেকের বিরুদ্ধে নানান রকমের অভিযোগ আছে। বিজেপি কর্মীদের সঙ্গে প্রতারণা করার, তাদের মারধর করার, বাড়িঘরদর ছাড়া করার, মহিলাদের সঙ্গে অপকর্ম করার অভিযোগ রয়েছে। তো সবাইকে নিতে পারবে না। কিন্তু ধরুন যাদের বিরুদ্ধে মেজর কিছু অভিযোগ নেই,
যে বিজেপি সংক্রান্ত হতে পারে বা দুর্নীতির হতে পারে, যেটাতে তাদেরকে যদি এরকম লোক থাকে, তৃণমূলে এরকম লোক খুঁজে পাওয়া তো দুষ্কর, কিন্তু এটাও তো ঠিক যে কাকুলিদির এরকম অভিযোগ কম, মানে দুর্নীতির অভিযোগ সরাসরি কম। একটি ভিডিও ওনার এসেছিল, সেখানে অনেকেরই ছবি ছিল। এবং রাজনীতিতে টাকা নেওয়া এমন করে মহাভারত অশুদ্ধ করা অপরাধ নয়, তার কারণ হচ্ছে দল চালাতে গেলে পয়সা লাগে, এটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা। এছাড়া তার বিরুদ্ধে মেজর কোনো লুটপাট করার অভিযোগ এখন অবধি আমরা দেখতে পাইনি, বা তার একটা স্বচ্ছ ভাবমূর্তিও আছে, যেহেতু তিনি এবং তার হাজবেন্ড নামকরা ডাক্তার। তো এদের মতো লোককে নিয়ে বিজেপি ভাবতে পারে, নেবে কি নেবে না সেটা সভাপতি ঠিক করবেন অবশ্যই। কিন্তু আমার মনে হয় যে অনেকেই আছেন যাদেরকে নেওয়া সম্ভব, এবং বাকিদেরকে একটা দেখবেন আগামী দিনে তৃণমূল ভেঙে একটা আলাদা দল হবে। ধরুন তার নাম হলো ভারতীয় তৃণমূল কংগ্রেস, বা নাম হলো তার নতুন তৃণমূল কংগ্রেস, বা অন্য এক ধরনের কংগ্রেস। এই ধরনের নাম নিয়ে একটা নতুন দল হতে পারে, এমন একটা ভাবনা চিন্তা শোনা যাচ্ছে, যেটাকে আমরা বলি মহারাষ্ট্র মডেল। তো সেরকম কিছু হতে পারে, এর জন্য আমরা তৈরি আছি। এবং এখন যেভাবে পদত্যাগ বাড়ছে, আপনি দেখুন, আমি এখন আজকের দিনের অবধি বলতে পারবো না, পরশু দিন অবধি আমার কাছে ডেটা ছিল যে 91 জন বিধায়ক, মাফ করবেন, 91 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। এখন হয়তো সেটা আরও হয়তো বেড়ে গেছে আজকের দিনে, বা দর্শক যখন এই ভিডিওটা দেখবেন ততক্ষণ দেখা যাবে হয়তো 150 জন মতো হয়তো ছেড়ে দিয়েছেন, তো হতে পারে কম বেশি। তো যেভাবে পদত্যাগের হিড়িক পড়েছে, তৃণমূল হচ্ছে তাসের ওই যে কার্ডে হয় না, তাসের কার্ডের মতন ভেঙে পড়ছে, একদম তাসের ঘরের মতন ভেঙে পড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলকে আর মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রাখতে পারবেন না। একটা বড় কারণের পিছনে হচ্ছে যে তৃণমূল অনেকেই তো দেখুন মামলা টামলা হচ্ছে তৃণমূলের যারা নেতাদের বিরুদ্ধে। তো তাঁরা যতই দুর্নীতিগ্রস্ত হন, একটা রাজনৈতিক ব্যক্তিত্ব সবসময় মনে করে আমি যাই করি না কেন দল আমার পাশে দাঁড়াবে। এবার দেখুন অনেককে উলঙ্গ করে ঘোরানো হচ্ছে, বারমুডা স্যান্ডো গেঞ্জি পরে, দৃষ্টিকটু লাগছে আমাদের। হ্যাঁ, তো তারা ভাবছেন, যারা গ্রেফতার হচ্ছেন, যে দল আমাদের পাশে নেই কেন। একটা বড় কারণ হচ্ছে যে তারা এত যা লুটপাট করেছেন, 75-25 হিসেবে তো 75 রাখুন আর 25 রাখুন, কিছু তো উপরের দিকে পাঠিয়েছেন। তো তারা ভাবছেন আমি তো এতদিন পাঠালাম উপটৌকন প্রসাদ পাঠালাম, তো এই প্রসাদ যখন পাঠালাম তাহলে এখন বিপদের দিনে কেন আশীর্বাদের হাতটা মাথায় থাকবে না, এই ভাবনা থেকে তৃণমূলটা ভাঙছে। আর তৃণমূল কংগ্রেস ছিল একটা মানি লন্ডারিং প্ল্যাটফর্ম, শুধুমাত্র মানি লন্ডারিং প্ল্যাটফর্ম ছাড়া তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল হিসেবে ছিল না। তো এখন ওনারাও যে কাটমানি নিয়েছেন, ওরাও ভেবেছেন তোরা লুটে বুটে খেয়েছিস তাই আমায় দিয়েছিস। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কারো পাশে দাঁড়াতে পারছেন না, এবার এই কারণে দলটা ভেঙে গেছে, কার্যত ভেঙে গেছে। 1 বছর যেতে যেতে দেখবেন বিভিন্ন পুরসভায় প্রশাসক বসাতে হবে। মানে বিজেপি কিন্তু চায়নি প্রশাসক বসাতে, চেয়েছিল যে এরাই চালাক, কিন্তু ওনারা যদি ছেড়ে দেন তাহলে প্রশাসক বসাতেই হবে, কারণ একেবারে আনরিজলভভাবে তো চলতে পারে না। তো এই তৃণমূল দলটা থাকবে না 2-1 মাস পরে দেখবেন। দাদা আমি দুটো দৃশ্য একটুখানি আপনার কাছে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমত, বেশ কিছুদিন আগে একটি ভিডিও, মানে সম্প্রতি ভিডিওটি ভাইরাল হলো। একটি কোনো জনৈক টিভি চ্যানেলে কোনো ডিবেট অনুষ্ঠান বা এরকম কিছু হচ্ছিল, যেখানে এই কাকলি ঘোষ দস্তিদার তিনি সরাসরি অগ্নিমিত্রা পলকে বলেছিলেন আপনি তো শাড়ি ছাপান এবং আপনার নামটা যেন কি, হ্যাঁ প্রিন্ট করেন, হ্যাঁ 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 হ্যাঁ। এবং সেটা অগ্নিমিত্রা পল তার প্রতিবাদ করতে গেলে তিনি সরাসরি ধমক, মানে হুঁশিয়ারি সুরে বলেছিলেন যে মাইন্ড ইউ, আপনি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন। আবার এই নতুন নির্বাচিত সরকার যখন গঠিত হলো, অর্থাৎ বিজেপি দলের যে সরকার, অবশ্য বিজেপির সভাপতি তিনি সরাসরি বলেছেন, রাজ্য সভাপতি বলেছেন শ্রমিকবাবু, যে এটি কোনো দলের সরকার নয়, এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবং তিনি এই কথাও কার্যত স্পষ্ট করেছেন যে আগামী 6 মাসের মধ্যে যার হাত ধরেই হোক বিজেপিতে যদি যোগদান করেন, মানে দল বদলু যারা আর কি, দল বদলের চেষ্টা করবেন, তাদেরকে দলে নেওয়া হবে না। তো তাহলে কি এই অপারেশন পদ্ম আর কি সেই বিষয়টা কিছুটা শিথিল করবে? মানে কাকুলি দেবীর মতন এরকম মানুষ যারা রয়েছেন তাদের কি দলে নেবে? কি মনে করেন? দেখুন, আমি কাউকে নেওয়ার পক্ষে না। যদি আমার ব্যক্তিগত মত বলেন, তাহলে আমি কাউকে নেওয়ার, একজনকে নেওয়ার পক্ষে না। যারা এতদিন একটা ওয়ার্ডে দেখা যেত 10 জন 20 জন বিজেপি করত, তাদের নিয়েই তো দলটা জিতেছে। তাহলে এদের নিয়ে আগামী দিনে চলতে অসুবিধা কোথায়? বা নিচুতলার কেউ যদি ভালো মানুষ, নতুন মানুষ অ্যাড হতে চায়, যুক্ত হতে চায় দলের সঙ্গে, ঠিক আছে। কারণ বিজেপি তো প্রত্যেক বছর মেম্বারশিপ ড্রাইভ করেই।
মিসড কল মেম্বারশিপ করে, সেখানে যিনি বিজেপি হতে চান, বিজেপির সঙ্গে যুক্ত হতে চান, সাধারণ মানুষ সবার কাছে সুযোগ আছে। চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় মিস কল মারতে পারেন, আমাদের আপত্তি নেই, কিন্তু দলে নেওয়া হবে কিনা, সাধারণ সদস্য হিসেবে থাকুন। কিন্তু দলে নিলে তো অনেক আকাঙ্ক্ষা জন্মায় এদের। কাকলি ঘোষ দস্তিদার সেই ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তার কলেজ আমল থেকে এই দল এবং ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে হেল্প করে আসছেন। একটা সময় শোনা যায় যে একটা সময় যে অল্টো গাড়িটা চড়তেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নাকি সুদর্শন ঘোষ দস্তিদারের দেওয়া, এটা শোনা যায়। অল্টো গাড়ি, আমি নাম করে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে আমাকে চিঠিও পাঠাতে পারেন, অসুবিধার কিছু নেই। সেই অল্টো গাড়ি চড়ে যখন সিপিএম আমলে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি বা মার্ডার করার যখন পরিকল্পনা হয়েছিল, হ্যাঁ, তো তখন কিভাবে কি তাকে বাঁচানো হয়েছিল, এটা সুদর্শন ঘোষ দস্তিদার, কাকলি ঘোষ দস্তিদার না থাকলে মমতা দেবী হয়তো আজকে বেঁচে নাও থাকতে পারতেন, এতটাই তাদের হৃদ্যতার সম্পর্ক। কিন্তু প্রতিদান হিসেবে কাকলি ঘোষ দস্তিদার কী পেয়েছেন? শুধু সাংসদ পদ। তিনি কিন্তু ইউপিএ 2 সরকারের মন্ত্রী কখনো হতে পারেননি। মুকুলবাবুরা মন্ত্রী হলেন, অন্যান্যরা মন্ত্রী হলেন, কিন্তু উনি হতে পারেননি। সুদর্শন ঘোষ দস্তিদারকে একবার জেতানো হয়েছিল, আর পর্যাবরণ এই ধরনের মন্ত্রক দেওয়া হয়েছিল, মানে খুব গুরুত্বপূর্ণ মন্ত্রক কিন্তু দেওয়া হয়নি। সেই জায়গা থেকে তাদের একটা ক্ষোভ আছে। আমি একবারে বলছি না যে এই পরিবারটা ধোয়া তুলসী পাতা, আমি একবারও বলছি না যে বসিরহাট থেকে ভেরির টাকা কখনোই কাকুলিদির কোনো প্রোগ্রামে ব্যবহার হয়নি, আমি এটাও বলছি না। আমি এটাও বলছি না যে কোনো তোলার টাকা কাকুলি দেবীর ঘরে যায়নি, আমি এটা কিন্তু বলছি না, ঠিক আছে। কিন্তু তাদের যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাদের যে দাবি ছিল সেটা যেহেতু পূরণ হয়নি, তাই তাদের আঘাত লেগেছে। আঘাত লেগেছে বলে এখন তিনি প্রত্যাঘাত করছেন। এখন কঠিন সময় তো। এই কাকলি ঘোষ দস্তিদার কি 2 মাস আগে অবধি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো কথা বলার মতন জায়গায় ছিলেন না। আজকে দল ডুবছে বলে, টাইটানিক ডুবেছে বলে ইঁদুররা এখন অন্য টাইটানিকের খোঁজে। এর থেকে একটি মাত্র বিন্দু মাত্র অন্য শব্দ আমি ব্যবহার করতে চাই না, জাস্ট এনারা অন্য প্ল্যাটফর্ম চাইছেন। তো এবার যদি রাজনীতি করতে গেলে দেখুন অনেক বিষয় আসলে থাকে, বিপক্ষকে দুর্বল করার বিষয় থাকে। সেই জায়গা থেকে যদি বিজেপি মনে করে দলে নেবে, নিতে পারে, সেটা বিজেপির ব্যাপার, সেটা নেতৃত্বের ব্যাপার। তাহলে সেক্ষেত্রে আপনার কি মনে হয় দাদা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের সবথেকে বড় চ্যালেঞ্জ কি? দলটাকে ধরে রাখা সবথেকে বড় চ্যালেঞ্জ, যে কটা জিনিস তৃণমূল করতে পারতো সেটা হচ্ছে যে দেখুন, এটা তো সত্যি বিভিন্ন কর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তৃণমূলের কাছে অপশান ছিল সুপ্রিম কোর্টে যাওয়া, প্রত্যেকের নাম কালেক্ট করে বলা যে দেখুন আমাদের 1000 জন বা 2000 জন আমাদের কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে নেতাদের, এটা রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে সুপ্রিম কোর্টে যেতে পারতো। তারা গেছে কি যাবে না জানি না, কিন্তু ওখানে প্রমাণ করাটাও মুশকিল, কারণ এরা তো সত্যি তোলাবাজি করেছে, এদের বিরুদ্ধে তো সত্যি এফআইআর আছে। আর এফআইআরটা কোনো রাজনৈতিক দলের সদস্যরা করেনি। তৃণমূলের দুর্ভাগ্য যে এফআইআর কিন্তু কমন ম্যান করেছে, সাধারণ মানুষ যাদের কাছ থেকে টাকা নিয়েছে তৃণমূল কংগ্রেস, ফলে তাদের বাঁচাও মুশকিল। কিন্তু তারা যেতে পারতো বোঝানোর জন্য, একটা আবহাওয়া তৈরি করতে পারতো, কিন্তু তৃণমূল সেটা করতে ব্যর্থ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদের কাছে আর অপশান নেই, একমাত্র কোর্টে যাওয়া তাদের অপশান ছিল। এটা ঠিক, তাদের অনেকেই পালিয়ে গেছেন, আসলে তাদের মনোবলটা ভেঙে গেছে। দেখছে তো যে লোক সরে যাচ্ছে, লোক অ্যারেস্ট হয়ে যাচ্ছে, নিজের অভিষেকের বাড়ি কবে, ওকে রাস্তায় কদিন পরে ঘুমাতে হবে ভেবে দেখুন। এই আলিশান বাংলোয় থাকতো, হ্যাঁ, বাড়ি না, মনে হতো যেন 5 স্টার হোটেল, বিশাল বিশাল কাঁচের জানলা, সে সামনে ফ্লোরগুলো টাইলস করা, তো রাজকীয় ভাবের মধ্যে ছিল। হোটেলে তো আমি জানি যে 5 স্টার হোটেলগুলো তো এসকেলেটর অনেক জায়গায় থাকে না, লিফট টিফট হয়তো থাকে, ওর এসকেলেটর বসিয়েছে, লিফট বসিয়েছে, গাড়ি বিশাল বিশাল টয়োটা গাড়িতে করে ঘুরতো। তো হ্যাঁ, ভলভোর গাড়ি ছিল, আরও অনেক কিছু হবে, মার্সিডিজ, অডি ফডি অনেক কিছু হবে, কারণ দেখবেন এখনও পট করে দরজাটা খুলে আবার পট করে বন্ধ করে দেয়। হ্যাঁ, তো কী লোকানোর চেষ্টা করে ওখানে, সোনা বৌমা কত কেজি সোনা ওখানে রেখেছেন জানি না, কিন্তু বেচারা অভিষেকের তো আর বাড়িটা তো অক্ষত থাকবে না। ও রাস্তায় ঘুমাবে, না পিসির বাড়িতে ঘুমাবে, না মেঝেতে ঘুমাবে, নাকি অভিষেক হার্ডওয়্যার বলে ওর একটা দোকান আছে ওর বাবার, অভিষেক হার্ডওয়্যারেও ঘুমোতে পারে, ভালো হবে ওখানে এসি টেসি লাগিয়ে, ভালো হবে। আবার দেখা যাচ্ছে যে নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী কে হবেন সেটা খুঁজতেও তৃণমূলের রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে। মানে এটা কি সত্যি আমরা দেখার জন্য অপেক্ষায় ছিলাম? আরে পবিত্র করকে ধার করতে হয়েছে, যেই লোকটা মানে শুভেন্দু অধিকারীর এত ঘনিষ্ঠ বলের মানুষ বলে পরিচিত ছিল, মানে বলতে গেলে কার্যত শুভেন্দু অধিকারীর কাছ থেকেই তো ধার করতে হয়েছিল আগেরবারও। হয়তো শুভেন্দুবাবুই হয়তো দয়া করে দিয়ে দিয়েছেন, হতে পারে, রাজনীতিতে অনেক কিছু তো হয়, যে যা তোকে ক্ষমা করে দিলাম, হ্যাঁ প্রার্থী পাচ্ছিস না, দিয়ে দিচ্ছে। এবার দেখুন বিজেপি তো প্রার্থী খুঁজে দেবে না, সব থেকে ভালো হয় ওখানে একজন অষ্টমী গিরি আছেন, জনপ্রিয় ওখানকার ইউটিউবার,
বা কন্টেন্ট ক্রিয়েটার, ওনাকে প্রার্থী করতে পারে, ও কিন্তু রাজি হয়ে যেতে পারে। প্রার্থীর অভাব হতে দেবো না আমরা তৃণমূল কংগ্রেসের। প্রার্থী না দিয়ে বলবে যে আমাদের প্রার্থী দিতে দেয়নি, ওটা হবে না। আপনি অষ্টমীগিরিকে করে দিতে পারেন, পিসিমণি নিজে দাঁড়িয়ে যেতে পারেন, ভাইপোকে দাঁড় করিয়ে দিতে পারেন। দেখুন, যেই দাঁড়াবেন হারবেন, সব থেকে ভালো হচ্ছে পিসিমণিকে বলবো আপনি ভাইপোকে দাঁড় করিয়ে দিন। আপনার কেরিয়ারটা ভাইপো নষ্ট করেছে, দুইবার বার খাইয়ে এদিক ওদিক করে করেছে। পিসিমণি চাইলে কলকাতা পোর্ট থেকে দাঁড়াতে পারতেন, ইকবালপুর, মোমিনপুর, তপসিয়া, দক্ষিণ 24 পরগনা যে কোনো জায়গা থেকে দাঁড়াতে পারতেন, কসবা থেকে দাঁড়াতে পারতেন, বা অন্য কোথাও থেকে দাঁড়াতে পারতেন। সেফ সিট যেখানে ছিল ওনার, 80 জন জিতেছে, ওনারাও তো জানতেন যে 100% সেফ সিট কটা, ওখান থেকে দাঁড়াতেন। কে বলেছিল বাড়ির কাছে ভবানীপুরে? উনি ভেবেছেন বাড়ির কাছে থাকবো, একটু হাত তাত নেড়ে ঠেড়ে বাড়িতে ঢুকে যাবো এসি ঘরে। এইরকম করে রাজনীতি হয় না। পিসিমণি হেরে গেছেন, ওনার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে। নন্দীগ্রামে তো হেরেইছেন, উনি গেলেই ওনার স্বপ্নে 1956 15,000, এক কানে 1956 আর এক কানে 15,000 বাজবে ওনার। ফলে উনি নন্দীগ্রামে না দাঁড়ানো ভালো। উনি ভাইপোকে দাঁড় করিয়ে দিন, তাতে ভাইপো যে ওনার কেরিয়ারটা নষ্ট করেছে, পার্টিটাকে ধ্বংস করেছে, প্রায়শ্চিত্ত হয়ে যাবে। হেরে গেলে তো হেরে গেল, সাংসদ থেকেই যাবে। আর যেটা তো সম্ভাবনা নেই, যেই দাঁড়াক ওখানে, শুভেন্দু অধিকারীর পরিবারের কেউ দাঁড়াক, দলের যে কোনো দাঁড়াক, একটা কলা গাছ দাঁড় করিয়ে দিলে সেও এই মুহূর্তে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওখানেও 70-80 হাজারের বেশি ভোটে জিতবে আজকের দিনে দাঁড়িয়ে। হ্যাঁ, তো ফলে অভিষেককে দাঁড় করিয়ে দিন। তো এদিকে তো আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে দিদি একবার রাস্তায় নামলে তৃণমূল আবার তার পুরনো ফর্ম ফিরে পাবে। কল্যাণবাবুর মাথার ঠিক নেই, ওনার পেটে এত গ্যাস হয়েছে না। ওই যে দেখেছেন না, একটা চ্যানেলে উনি কি কষ্ট করে সাংবাদিকের প্রশ্নের সময় এরকম এরকম করে মুখ বেঁকিয়ে টেকিয়ে যা সব করেছেন, দুর্গন্ধযুক্ত বাতাস ছেড়ে ওনার ব্যামো হয়েছে। দেখুন, এত বেশি উনি রাত্রিবেলা কারণ কণিকা পান করেছেন যে ওনার মাথা তো কাজ করছে না, পেট, মাথা, শরীর কিছুই কাজ করছে না। আরে কল্যাণবাবু, আপনি কটা দিন রেস্ট নিন। কল্যাণবাবু যতগুলো কেস লড়েছেন সব কটা হেরেছেন। উকিল হিসেবে ওনার কি বাজে অবস্থা হয়েছে আপনি তো জানেনই, সব কেস উনি হারেন। এখন ইন্টারভিউও ঠিকঠাক করে দিচ্ছেন না। তো ওনার কথার আর বিন্দুমাত্র, ওনার কেন যে রিপোর্টাররা ওনার কাছে যায় আমি বুঝতে পারি না। ওনার কথার কোনো দাম নেই। সব থেকে ভালো হয় উনিও রেস্ট নেবেন। উনি হারমোনিয়ামে ওই হারমোনিয়াম বাজাবেন, যেভাবে উনি গান টান করছিলেন না রবীন্দ্র জয়ন্তীতে, উনি আর কুণাল ঘোষ, উনি গান মমতা ব্যানার্জি হারমোনিয়াম বাজাক, এটাই এখন সব থেকে ভালো হবে। আমিও প্রশাসন চালিয়েছি, আমিও জানি। নাম না করে শুভেন্দু অধিকারীকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বললেন যে কোনো রকমভাবে যদি ভোট লুট না হতো তাহলে আমরা 220 থেকে 30টি আসনে জিততাম। কি বলবেন? ওনার কালীঘাটের ব্যায়াম সমিতি চালাবার মতন ওনার ক্যাপাসিটি নেই। উনি রাজ্য প্রশাসনের মাথায় বসে গেছিলেন। উনি রঞ্জিত পাচানন্দা, তাকে বলতেন এই পচা, মনে হতে যেন ওনার বাড়ির চাকর। উনি প্রশাসন চালাননি, উনি যা খুশি ছেলে খেলা করেছেন মুখ্যমন্ত্রীর পদে থেকে। বরং ওনার শুভেন্দু অধিকারীকে দেখে শেখা উচিত। উনি তো ফিরবেন না। কালের নিয়মে যদি কোনোদিন বিজেপি না থাকে আজ থেকে 30, 40, 50 বছর পর, পরবর্তীকালে উনি তো অনেক বই টই লিখতেন, আমরা শুনেছি। উনি 120-30টার বেশি হয়তো বই লিখে ফেলেছেন। তো এখন সত্যি ওনার কাছে সত্যি অনেক সময় আছে। আগেরগুলো তো আমি নাম বলছি না, এক একটা পাবলিশিং হাউস লিখে দিত, পাবলিশিং হাউসের ইন্টার্নরা লিখে দিত, আবার ইন্টার্নরা বেতন পেত না বলে উল্টোপাল্টা লিখে দিত, হাম্বা হাম্বা কাম্বা কাম্বা, সেটাই মমতা ব্যানার্জির নাম করে চালানো হতো। আর মমতাও খুব খুশি হতেন, দেখতেন কার শির দ্বারা গজিয়েছে। তো উনি এখন সত্যি সত্যি বই লিখুন, প্রশাসন কিভাবে চালাতে হয়। শুভেন্দু অধিকারীকে প্রত্যেক দিন দেখুন এবং লিখুন, এইভাবে এইভাবে প্রশাসন চালাতে হয়, এটা করলে ভালো হয়, এবং সেইটাকে বই আকারে ছাপুন। আজ থেকে 20-30 বছর পর, ওই এখন যেমন আমরা ব্রিটিশ আমলে খুঁজে পেয়েছিলাম না অভিজ্ঞান শাকুন্তলম, অনেক পুরনো পুরনো বই, তো এরকম 50 বছর পর এরকম বই খুঁজে পাওয়া যাবে, এবং প্রশাসন কীভাবে চালাতে হয় তখনকার মানুষ এটাকে দেখে শিখবে যে শুভেন্দু বলে একটা মুখ্যমন্ত্রী ছিল, দেখিয়ে দিয়েছিল কীভাবে প্রশাসন চালাতে হয়। আমি একটু দেশ পরিবর্তনের কথা বলি। সেটা হচ্ছে যে কিছুদিন আগে দেখা গেল যে হাইকোর্টের তরফ থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে অভিযোগ জমা পড়েছিল, তার এগেনস্টে বলা হয়েছিল যে তিনি পারমিশন ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। কিন্তু বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সেই হাইকোর্টেরই দ্বারস্থ হলেন অভিষেক এবং তার স্ত্রী রুজিরা। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? কারণ আমাদের প্ল্যাটফর্মেই বেশ কিছুদিন আগে আপনি উল্লেখ করেছিলেন হয়তো তারা দেশ ছাড়া হতে পারেন। একদম ঠিকই বলেছেন, কারণ দেখুন, তারা জানে যে তাদের কি হতে পারে। অভিষেক
দীর্ঘদিন ধরেই এটা অভিষেক প্ল্যানটা সেট করে নিয়েছে যে তাকে একদিন না একদিন এই দেশে তারা আর থাকতে পারবে না, যে পরিমাণ তারা চুরিচিটিংবাজি করেছে তারা এখানে থাকতে পারবে না। এবং অভিষেকের স্ত্রী তিনিও যখন ভারতীয় হয়েছেন, তিনি তো একজন বিদেশি নাগরিক ছিলেন। তো থাইল্যান্ড থেকে তিনি প্রথমে ওসিআই কার্ড নিলেন, ওসিআই কার্ড নেওয়ার পর তিনি ভারতীয় নাগরিকত্ব নিলেন, নাগরিকত্ব নেওয়ার আগেই তার প্যান কার্ড হয়ে গেল, আধার কার্ড সহ অন্যান্য কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যাবতীয় গোষ্ঠীর পিণ্ডি সব তৈরি হয়ে গেল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়, রোহিঙ্গা বাংলাদেশিদের 2,000-5,000 টাকায় যদি কার্ড হয়ে যায়, আর উনি তো সোনা বৌমা, হ্যাঁ, পিসি সব থেকে প্রিয় ভাইপোর বৌমা আর কি। নিজে ওই বিয়েতে অনুষ্ঠানে গিয়েও ছিলেন, রিসেপশনের অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যান না ব্যক্তিগত কারণে, কি অশুভ টশুভ হয় নাকি ওই ধরনের সাদা কাপড় যারা পরে তাদের যেতে নেই, আমরা শুনেছি বড়দের কাছে। তো তিনিও যান না, কিন্তু তিনি রিসেপশনে গিয়েছিলেন। তো অভিষেক এবং অভিষেকের স্ত্রী আগে থেকেই টাকা পয়সা বিদেশে সরিয়ে রাখছেন। মনে আছে আপনার 3-4 বছর আগে আমরা শুনতাম যে একটা রাশিয়ান বান্ধবী পাওয়া গেছে, অমুক দেশের বান্ধবী পাওয়া গেছে। তো এইগুলো বান্ধবী টান্ধবী কিছুই না, এগুলো হচ্ছে কি বলবো, বাংলা ভাষায় এদেরকে দালাল বলে। যে একজনের অ্যাকাউন্টে রাখলাম, সে ব্রোকারিটা নিল। এরা কেউ বান্ধবী টান্ধবী কিছু নয়। ওটা খবরে মশলা মুড়ি করার জন্য ঠিক আছে, শুনতে ভালো লাগে, খবরটা বিক্রি হয় ভালো। কিন্তু অভিষেক প্রথম থেকেই বিদেশে টাকা সরিয়ে রেখেছে। ওই জন হপকিন্স কলেজে যাওয়া, এই জন হপকিন্স হাসপাতালে যাওয়া, মাঝে দুবাই হয়ে যাওয়া, দুবাইয়ে টাকা রেখে দেওয়া। দুবাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে সারা পৃথিবীর পেরেববাজরা ওখানে টাকা রাখে, ওখানে ট্যাক্স কম আছে, ওখানে তারা থাকে, সুন্দর করে ল্যাভিশ লাইফ লিড করে। ভাইপো পালিয়ে যাবে, আজ হোক কাল হোক। ভাইপো জানে যে এদেশে আমি থাকি, ভাইপো জানতো অ্যাকচুয়ালি যে আমার যে কদিন আছি আমি কামিয়ে নেব, আমার তো আর যোগ্যতা নেই। ওনার যে ডিগ্রিটা আর কি, আইআইপিএম থেকে উনি যে এমবিএটা করেছেন, এমবিএ করার পর তো উনি কোথাও চাকরি পাননি, কারণ আইআইপিএমটা একটা ভুয়ো সংস্থা। সেই ভুয়ো সংস্থা, পিসিও যেমন ভুয়ো ডিগ্রি নিয়েছিলেন, ডক্টর মমতা ব্যানার্জি পরে আর লিখতে পারেননি, তো এমবিএও উনি আর পরে লিখতে পারেননি। এই কারণে অভিষেক সত্যিই পালিয়ে যাবে, ওর বউটাও পালিয়ে যাবে। বাচ্চাদের কী হবে আমি শুধু ভাবছি। তবে আপনার মতে কি মনে হয় আগামী বেশ কয়েক মাসের মধ্যে বাংলাতে রাজনৈতিক দিক থেকে খুব বিস্ফোরক কি কিছু হতে চলেছে? তৃণমূলটা ভেঙে যাবে, এটা একটা বিস্ফোরক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার একা হয়ে যাবেন, এটা একটা বিস্ফোরক হবে। কারণ পিসির এখন বয়স হয়েছে, তো বয়স হলে মানুষের সাহায্য প্রয়োজন হয়। সিপিএম আরেকটা বিস্ফোরক খবর হচ্ছে আগামী দিনে, এই যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, তৃণমূল নেই, মানে বিরোধী শক্তি নেই, তো বিরোধী শক্তি নেই, সিপিএম এখন উত্থান হবে। সিপিএম মনে করবে যে মুসলিম ভোটটা তৃণমূল থেকে সরে গেছে, হিন্দু ভোট তো আর কেউ পাবে না। হিন্দু ভোট একদম বিজেপি একদম ওই কোলের সন্তানের মতন আগলে রেখেছে। এই মুসলিম ভোটের লড়াই আগামী দিনে আমরা দেখব, সেখানে দেখব যে সিপিএম উঠে আসছে। এবং সিপিএমও বুঝতে পারছে যে আমাদের ওই 30% ভোটটাই হচ্ছে শেষ সম্বল, আমাদের হট করে যেহেতু উঠতে পারবো না, আমরা শূন্য হয়ে গেছি, মহাশূন্যের দিকে যাচ্ছিলাম, আবার একটা ডোমকল নিয়ে পৃথিবীর দিকে আবার ফিরে এসেছি। এই পৃথিবীর দিকে ফিরে এসে সিপিএম এখন কিন্তু অনেক উজ্জীবিত ফিল করছে। যার জন্য দেখবেন ওই যে একজন ইউটিউবার আছেন, যিনি নিজেকে রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, শতরূপ ঘোষ যার নাম, হঠাৎ করে একটা এফআইআর নিয়ে আমরা হতে দেবো না, আমরা ভাঙচুর হতে দেবো না, বুলডোজার আমাদের সংস্কৃতি যেন লাফিয়ে। এটা হচ্ছে তার ভিশন, আমাদের মুসলিম ভোটটা ধরতে হবে। যার জন্য দেখুন, আপনি সেটা দেখেছেনও যে ফলতায় সিপিএম 2 নম্বরে চলে এলো। ঠিক আছে, তো এই রাজনৈতিক কারসাজিটা সিপিএম করবে, যে তারা মুসলিম ভোটটাকে চাইবে, 2 নম্বরে আসার চেষ্টা করবে। হয়তো সফল হতেও পারে, নাও হতে পারে। দাদা, শেষ দুটি প্রশ্ন থাকছে, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে একটু খেলাধুলা নিয়ে। এতক্ষণ গুরুগম্ভীর পলিটিক্যাল আলোচনা হলো, এবার একটু খেলায় পৌঁছে যাই, কারণ আমরা জানি যে একদম অন্তিম লগ্নে খেলার খবর দিয়ে শেষ করা হয়। যে কিম্ভূত কিমাকার মূর্তিটি ছিল, যেখানে উপরে বিশ্ব বাংলার একটি বড় গোল এবং 2 পায়ে 2টি গোল সমেত একজন অর্ধ অবয়ব দাঁড়িয়ে আছেন, সেই মূর্তিটি আমরা দেখলাম ভেঙে ফেলা হলো যুব ভারতীর সামনে থেকে। তবে এই যে গোল বিশ্ব বাংলার লোগো লাগানো মূর্তির থেকে, মানে ওই বলটি সাধারণ ফুটবল হলে ভালো হতো, কিন্তু এই মূর্তিটিকে ভেঙে ফেলা উচিত হয়নি বলছেন বাবুল সুপ্রিয়। হঠাৎ করে তিনি উদয় হয়েছেন। আবার ফিফা নাকি এই মূর্তির খুব প্রশংসা করেছিলেন। এই মূর্তি কেন ভাঙা হলো? আমরা তো আমাদের সময় কখনো লেনিন কিংবা শ্যামাপ্রসাদের মূর্তির গায়ে হাত দিইনি, এমনটাই বলছেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন বা বিতাড়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? দেখুন, আমি বাবুল সুপ্রিয়র সঙ্গে একদম সহমত। সত্যি ভাঙাটা উচিত কাজ হয়নি।
আমি বরং বিকল্প, এটা আমার আইডিয়া ছিল, আমি যদি ক্রীড়ামন্ত্রীর জায়গায় হতাম বা মুখ্যমন্ত্রীর যদি জায়গায় আমি থাকতাম, যদি থাকতাম, আমার সে যোগ্যতা নেই, তারপরেও বলছি, হয় না স্বপ্নে দেখা মতন ব্যাপার, যদি আমি হতাম, সত্যি বিশ্বাস করুন মূর্তিগুলোকে ভাঙতাম না, তবে ওই জায়গাটাতে রাখতাম না, আমি মূর্তিগুলোকে তুলে না একটা বিরাট বড় মিউজিয়াম করতাম। হ্যাঁ, পাগলির মিউজিয়াম বলে, হ্যাঁ, বা ধরুন খ্যাপার মিউজিয়াম, এই ধরনের একটা নাম দিতাম। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওই অক্টোপাস, যেটা এখনও নিউ টাউনে আপনি দেখতে পাবেন, হ্যাঁ, ওই 5 স্টার হোটেলটার পাশে, তো এই ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় যে সোডিয়াম পটাশিয়ামের বিকৃতি হয়ে যা যা উনি তৈরি করেছেন, ওই 1 কোটি টাকা দিয়ে যে উনি কী সব এঁকেছিলেন সেটা আবার বিক্রি হয়ে গেল, তারপরে ওই এসআইআরে ওইগুলো যে রেশম কীট না কবর না পোকা কিলবিল করছে, ঠিক আমি বুঝতে পারছিলাম না। আমি শুনেছি যে মডার্ন আর্ট না বোঝা যায় না, এক একজন এক এক রকম, মানে নিজের ভাবনার মতন দেখে, আমার ভাবনা যা রয়েছে আমি ভাববো অমুক, আরেকজনের ভাবনা এরকম। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে এই সব অদ্ভুত কিম্ভূত কিমাকার, হ্যাঁ, হাঁসজারুর মতো ব্যাপার স্যাপার যেটা, হ্যাঁ, তো সেইগুলো আমি যদি হতাম তাহলে আমি এইগুলোকে একটা মিউজিয়ামে রেখে দিতাম, কোনো একটা সরকারি জায়গায়, পাগলির মিউজিয়াম বলে।